পড়াশোনা করব। আমি সবসময় যেটা করি যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমার প্রথমে একটা ক্লাস যায় হচ্ছে ওই চ্যাপ্টারের জিনিসটা কি কি নিয়ে আমরা পড়াশোনা করব, কোত্থেকে আসছে ওই জিনিসটা বুঝাইতে। তো আজকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি এটা নিয়ে কথাবার্তা বলবো আর কি। শুরুতে আসা হচ্ছে যে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো আমরা একটা পয়েন্ট টেবিল নিয়ে হচ্ছে একটু আলোচনা করি। যে ধরো কোনো একটা গ্রুপের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল আর জার্মানি এই তিনটা একই গ্রুপের মধ্যে পড়ছে। এইখানে তিনটা করে ম্যাচ খেলছে সবাই। এদের মধ্যে আর্জেন্টিনা জয় পাইছে হচ্ছে তিনটাতে। হ্যাঁ, আচ্ছা, আমি আমি এইখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই যে এই গ্রুপটা সম্পূর্ণ কাল্পনিক। এটার কোনো এক্সিস্টেন্স নাই। আচ্ছা, যাই হোক, তো ব্রাজিল এরা হচ্ছে তিনটা জয় পাইছে। আর্জেন্টিনা একটা জয় পাইছে, একটা ড্র আর একটা পরাজয়। পর্তুগাল পর্তুগাল তারা হচ্ছে একটা ম্যাচ জিতছে। জার্মানি একটা জিতছে, দুইটা পরাজয়। পর্তুগালেরও দুইটা পরাজয়। এখন আমি যদি তোমাদেরকে বলি যে প্রত্যেকের পয়েন্ট কত, তোমরা কি পয়েন্ট টেবিল হিসাব করা জানো? ফুটবল খেলাতে জিতলে কত পয়েন্ট করে পায়? একটা ম্যাচ যদি জিতে তাহলে পায় হচ্ছে 3 পয়েন্ট। ড্র হইলে কত পয়েন্ট পায়? ড্র হইলে পায় হচ্ছে 1 পয়েন্ট। আর যদি হারে তাহলে 0 পয়েন্ট। তো এখন ধরো আমি তোমাকে বললাম যে ব্রাজিলের পয়েন্ট কত, তুমি কি করবা? তুমি বলবা যে ভাইয়া ওরা হচ্ছে তিনটা ম্যাচ জিতছে, এই জন্য 3x3। কোনো ম্যাচ হচ্ছে মানে একটা ম্যাচও ড্র হয় নাই, তাহলে 0x1। আর হচ্ছে যে পরাজয়ের জন্য তো 0ই, তাহলে টোটাল এটার সংখ্যা কত আসে, মানে পয়েন্ট কত আসে? 9 আসে। আর্জেন্টিনার ক্ষেত্রে যদি বলি, আর্জেন্টিনা জিতছে কয়টা? একটা। তাহলে ওদের এই জিতার কারণে পয়েন্ট কত? 1x3। তাদের ড্র হয়েছে কয়টা? একটা। এটার কারণে পয়েন্ট কত আসবে? 1x1। পরাজয়ের জন্য তো কোনো পয়েন্ট নেই, তাহলে এখানে পয়েন্ট কত আসে? এই যে 3+1 বা আর্জেন্টিনার পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। পর্তুগালের যদি বলি, পর্তুগাল হচ্ছে একটা ম্যাচ জিতছে, তারা তারপরে হচ্ছে ড্র করে নাই, তারা হারছে হচ্ছে দুইটা। তো এটাও শূন্য, এটাও শূন্য, তাদের পয়েন্ট কত? 3 পয়েন্ট। তাহলে জার্মানিরটাও সেম আসবে, এরকম করে 3 পয়েন্ট। এটা হচ্ছে আমরা সবাই করতে পারবো। কিন্তু দেখো তো এইখানে এটা বের করার জন্য আমার একটা বড় একটা প্রসেস যাওয়া লাগছে না? আমার প্রথমে একটা সংখ্যার সাথে 3 গুণ করা লাগছে, তারপরে একটা সংখ্যার সাথে 1 গুণ করা লাগছে, তারপরে হচ্ছে পরেরটার সাথে 0 গুণ করা লাগছে। এই পুরো জিনিসটাকে আমরা সিম্পলি যেটা করতে পারি, ম্যাট্রিক্সের গুণের সাহায্যে সমাধান করে ফেলতে পারি। যে ধরো এই যে এখানের যে জয়, ড্র এবং পরাজয়, তাদেরকে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স গঠন করলাম, এবং তাদের যে পয়েন্ট টেবিল, যে জিতলে পাওয়া যায় 3 পয়েন্ট, ড্র করলে পাওয়া যায় 1 পয়েন্ট, হারলে পাওয়া যায় 0 পয়েন্ট, এটা দিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স গঠন করলাম। এদেরকে মাল্টিপ্লাই করলে একইভাবে হচ্ছে এই রেজাল্টগুলা একবারেই চলে আসে। এই যে দেখো, ব্রাজিলের পয়েন্ট পাইছিলাম আমি 9, আর্জেন্টিনার 4, পর্তুগালের 3, জার্মানির কত? 3। ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আমরা সামনে শিখব। আমি আপাতত হচ্ছে তোমাকে এই জিনিসটা দেখালাম, ম্যাট্রিক্সের জাস্ট একটা ব্যবহার দেখালাম। এটা একটা ছোট্ট একটা ব্যবহার। ম্যাট্রিক্স আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করে থাকি, যেমন ধরো সুপার শপে। এইখানে তো জাস্ট হচ্ছে 3টা কন্ডিশন হয়েছে, যে হয় ড্র হইতে পারে, জয় হইতে পারে, অথবা পরাজয় হইতে পারে। সুপার শপের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে না? অনেকগুলো প্রোডাক্টের অনেক রকমের প্রাইস থাকে না? তা আমরা যখন একসাথে এই জিনিসগুলো হিসাব করব, যে আমি হচ্ছে ধরো চাল কিনছি 2 কেজি, এটার প্রাইস একরকম। আমি আটা কিনছি 3 কেজি, এটার প্রাইস একরকম। আমি ময়দা কিনছি 4 কেজি, এটার প্রাইস একরকম। আমি ধরো তার সাথে হচ্ছে শ্যাম্পু, সাবান এরকম কিছু কিনলাম, এগুলোর প্রাইস এক এক রকম। এই হিসাবগুলো আমরা কি করি? এক্সেলের সাহায্যে করি। এটার পিছনে কি আছে? ম্যাট্রিক্স আছে। এই জিনিসটা ছাড়াও লিনিয়ার অ্যালজেব্রা নামে হচ্ছে যে ম্যাথমেটিক্সের একটা পার্ট আছে, সেখানেও এই ম্যাট্রিক্সের খুব বেশি ব্যবহার আছে, যেখান থেকে আমাদের কম্পিউটার, ডাটা সায়েন্স এইসব হ্যানতেন হচ্ছে কাজ করে। এবার আমরা একটু হচ্ছে ম্যাট্রিক্সের অরিজিন নিয়ে কথাবার্তা বলি, যে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোন জায়গা থেকে। 1700, আজ থেকেও 1700 সাল আগে, দি নাইন চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্ট, এইরকম একটা বই ছিল। ওই বইতে প্রথমে একটা সমস্যা আসে। সমস্যাটা হচ্ছে, একটা শস্য ক্ষেতের মধ্যে 3 রকমের শস্য উৎপন্ন হয়। একটা হচ্ছে ভালো কোয়ালিটির, একটা একটু মিডিয়াম কোয়ালিটির, একটা হচ্ছে একটু খারাপ কোয়ালিটির। তো যখন হচ্ছে যে আমি 3টা ভালো কোয়ালিটির শস্য নেই, 2টা খারাপ কোয়ালিটির শস্য নেই, 2টা মিডিয়াম কোয়ালিটির শস্য নেই, একটা খারাপ কোয়ালিটির শস্য নেই, তাদের প্রাইস আছে হচ্ছে 39 টাকা।
সিমিলার ওয়েতে যখন দুইটা নিব, এটার তিনটা নিব, এটার একটা নিব, এটার প্রাইস আছে 34 টাকা, একটা নিব, দুইটা নিব, তিনটা নিব, এটা আসে হচ্ছে 26 টাকা। এটার আরেকটু ভালো রিপ্রেজেন্ট তোমরা 9-10 শিখে আসছো না? এক্স ওয়াই জেড দিয়ে, ভেরিয়েবল দিয়ে তোমরা রিপ্রেজেন্ট শিখে আসছো না? যে আমি বলবো হচ্ছে যে এই যে হাই কোয়ালিটি গ্রেন, এটার দাম হচ্ছে এক্স টাকা, তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারতাম, 3x প্লাস মিডিয়াম কোয়ালিটিকে ধরলাম হচ্ছে আমি ওয়াই টাকা, 2y প্লাস খারাপ যেটা সেটাকে ধরলাম হচ্ছে জেড টাকা, প্লাস জেড, এটা ইকুয়াল টু কত আসবে, 39। পরের ইকুয়েশনটা যেটা, সেটাকে আমি কি লিখতে পারি, 2x প্লাস 3y প্লাস জেড, এটা ইকুয়াল টু 34। তারপরের ইকুয়েশনটাকে কি লিখতে পারি, x প্লাস 2y প্লাস 3z, এটা ইকুয়াল টু 26। এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 26। এখন এটা সমাধান করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি জানি, আমরা প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এরকম পদ্ধতি শিখে আসছি, সেটা হচ্ছে দুইটা আননোনের জন্য। তিনটা আননোনের জন্য চাইলে হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, কিন্তু এই বইতে এটা যেভাবে সমাধান করা হয়েছে, ওরা প্রথমে যেটা করছে যে ওরা দেখতেছে এখানে ইম্পর্টেন্ট শুধুমাত্র হচ্ছে এখানে 3 2 1 এই সংখ্যাটা, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 2 3 1 এই সংখ্যাগুলা, তারপরে এখানে ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে 1 2 3 এই সংখ্যাগুলা, সাথে হচ্ছে তাদের রেজাল্টগুলা, যে এখানে রেজাল্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 39 34 26 এই রেজাল্টগুলো। তারা হচ্ছে প্রথমে এই জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলো। এইভাবে রিপ্রেজেন্ট করার পরে, এটা এরকম হলো কেন, আচ্ছা, এইভাবে রিপ্রেজেন্ট করার পরে তাদের প্রথম যে কাজটা ছিল সেটা ছিল হচ্ছে এইখানের যে টার্মগুলো আছে, এইখানের সরি এইখানের যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে শূন্য করে ফেলা। এই টার্মগুলোকে যখন শূন্য করে ফেলা হবে তখন এই জিনিসটা ইকুয়াল টু এটা থাকে না। ধরো আমি এখানে এটা শূন্য করে লাস্ট পর্যন্ত আমি পাইলাম হচ্ছে এরকম কিছু একটা 0 0 36, আর এখানে ধরো পাইলাম হচ্ছে 99। তখন আমি বলতে পারবো এখানের যে জেড এর ভ্যালুটা, সেই জেড এর ভ্যালুটা হচ্ছে 99 ডিভাইড বাই 36। আমি জেড এর ভ্যালু পেয়ে গেলাম। উপরের ইকুয়েশনে যখন আসবো, উপরের ইকুয়েশনে তো এই টার্মটা শূন্য, বাকি আছে কি ওয়াই আর জেড। তাহলে তুমি তখন জেড এর মান জানো, ওয়াই এর মান বের করতে পারবে না। এই দাগটা ইকুয়াল না, এটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করার একটা মাধ্যম, এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করে। এখানে যখন তুমি আসবা সেখানে হচ্ছে ওয়াই আর জেড এই দুইটা বাকি আছে। জেড এর মানটা আমি যেহেতু জানি, ওয়াই এর মানটা বের করতে পারবো, দুইটা থেকে জেড এবং ওয়াই দুইটাই পেয়ে গেলাম। তারপরে উপরের ইকুয়েশন থেকে এক্স এর মানটা বের করতে পারবো না। এই যে প্রসেসটা, এটা একটা কমপ্লিকেটেড একটা প্রসেস, আমি খুবই একটা সামারাইজড ওয়েতে বললাম। এইটাকে বলা হয় হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন। এই গাউসিয়ান এলিমিনেশন এটা পরে হচ্ছে যে ইন্টারে ওঠে, বুঝাইতে পারছি? কিন্তু আমরা হচ্ছে এখানে এই সমাধানগুলো দেখব, এই সমাধানগুলো দেখবো আমরা অন্যান্য পদ্ধতিতে। আমি জাস্ট তোমাদেরকে বললাম যে এটার যে উৎপত্তিটা, সেই উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে। তাহলে এটার উৎপত্তিটা কি ছিল, যে এই বইয়ের মধ্যে যখন সাইমultaneous লিনিয়ার ইকুয়েশন বলি আমরা, যে এই যে লিনিয়ার ইকুয়েশনগুলো যেখান থেকে এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার, জেড এর পাওয়ার, এদের পাওয়ার থাকবে 1, এই লিনিয়ার ইকুয়েশনগুলোকে সমাধান করার জন্য প্রথমে কার উৎপত্তি হয়, ম্যাট্রিক্সের উৎপত্তি হয়। এইবার আসি যে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটাতে। ম্যাট্রিক্স বোঝার আগে আমি একটু হচ্ছে যে আমি প্রথমে একটা কঠিন একটা উদাহরণ দিয়ে বললাম, কঠিন উদাহরণ না, যে উৎপত্তিটাই হচ্ছে যে এরকম একটা ছিল। এবার আমি খুবই সিম্পল একটা জিনিসে আসি, যে ধরো কেউ একজন দুইটা খাতা কিনছে, এটাকে আমি 2x দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সে হচ্ছে 3টা কলম কিনছে, এটাকে আমি 3y দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমি বললাম যে তার এখানে খরচ গেছে হচ্ছে 35 টাকা। তারপরে আরেকজন 3টা খাতা কিনছে, 4টা কলম কিনছে, তার এখানে খরচ গেছে হচ্ছে ধরো 50 টাকা। এবার এখান থেকে যদি আমি তোমাদেরকে সমাধান করতে বলি, তোমরা কোন পদ্ধতিতে সমাধান করবা, হয় প্রতিস্থাপন বা অপনয়ন বা হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে। কিন্তু আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমি চাইলে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে একটা সংখ্যা 2, একটা 3, একটা 3,
4। সহগগুলা কি কি আছে? সহগগুলো হচ্ছে এক্স আর ওয়াই। রেজাল্টটা কি কি আছে? 35 আর 50। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যা যা লিখলাম, এদের প্রত্যেকটাই হচ্ছে এক একটা ম্যাট্রিক্স। এই যে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যা যা লিখলাম সেগুলো প্রত্যেকটাই কি এক একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? ম্যাট্রিক্স বলবো যে যখন কতগুলো সংখ্যাকে, কতগুলো ভুক্তিকে সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই প্রকাশকটাকেই কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। যে এই ম্যাট্রিক্সটা তাহলে কি কি হইতে পারে? এখানে আমরা ম্যাট্রিক্সের সংখ্যাটা দেখতে পারি যে কতগুলো ভুক্তিকে সারি ও কলামে বিন্যস্ত করে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা 4টি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করে যে সুবিন্যস্ত আকার পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। তাহলে ম্যাট্রিক্সে কি কি ব্যবহার হবে? তৃতীয় বন্ধনী দিয়ে আমরা ম্যাট্রিক্সকে ব্যবহার করতে পারি, প্রকাশ করতে পারি। প্রথম বন্ধনী দিয়ে আমি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। দুইটা উলম্ব রেখা দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, দুই পাশে দুইটা দুইটা করে 4টা উলম্ব রেখা দিয়ে। এটা ছাড়াও আরো কি কি ম্যাট্রিক্স হইতে পারে? যে ধরো একটা এইরকম একটা ম্যাট্রিক্স হইতে পারে, এখানে 2 3 4, এখানে 2 1 0, এটা একটা ম্যাট্রিক্স হইতে পারে। তারপরে আরো কি কি হইতে পারে? আর একটু বড় ম্যাট্রিক্স নেই, এইরকম একটা ম্যাট্রিক্স হইতে পারে। আমরা সাধারণত বইতে যেটা করি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সকে হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি, বাট থার্ড ব্র্যাকেট ছাড়াও প্রথম বন্ধনী অথবা এই 4টা উলম্ব রেখা দিয়েও কি করা হয়? ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স কি? যে কতগুলো উপাত্ত থাকবে তাদেরকে আমরা কি করব? সারি বা কলামে প্রকাশ করব, এবং আলটিমেটলি এটাকে কোন বন্ধনী দিয়ে আবদ্ধ করব? তৃতীয়, প্রথম বা হচ্ছে 2টা উলম্ব রেখা দিয়ে হচ্ছে আবদ্ধ করব। এবার আসি হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলো থাকবে, এক একটা সংখ্যা বা তত্ত্ব থাকবে, তাদের এক একটা সংখ্যা বা তত্ত্বকে বলা হয় হচ্ছে ভুক্তি। বুঝাইতে পারছি? ভুক্তি ছাড়াও এটাকে আমরা কি বলে থাকি? এন্ট্রি, এই নামে হচ্ছে ডেকে থাকি। ঠিক আছে? তোমরা লিখতেছো না কেন? এই অনেকে দেখি বই বের করো নাই। নাও সংজ্ঞা লিখো। তারপরে আমরা আসলাম হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তিতে, যে এখানে ম্যাট্রিক্সের ভিতরে যা যা থাকবে, যে যে তথ্য সংখ্যা বা যারা থাকবে, তাদেরকে আলাদা করে আমরা কি নামে প্রকাশ করে থাকি? ভুক্তি বা এন্ট্রি দিয়ে হচ্ছে প্রকাশ করে থাকি। এখন আসি যে ম্যাট্রিক্সের মাত্রা বা ম্যাট্রিক্সের ক্রম, এই জিনিসটা কি? এই যে একটু আগে আমি প্রথমে সংজ্ঞার মধ্যে দেখা একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, সারি এবং কলাম। সারিতে এবং কলামে আমি বিন্যস্ত করতেছি। এখন আমরা বুঝি যে সারি কোনটা আর কলাম কোনটা। এই যে আনুভূমিক বরাবর যে সকল লাইনগুলো আমরা টানতে পারি, এইগুলাকে এক একটা কি বলা হয়? সারি বলা হয়। আর উলম্ব বরাবর যে সকল লাইন আছে তাদের এক একটাকে কি বলা হবে? কলাম বলা হবে। তাহলে একটা ম্যাট্রিক্সে নির্দিষ্ট সংখ্যক সারি থাকবে, নির্দিষ্ট সংখ্যক কলাম থাকবে। এখন আমি যখন মানুষকে বুঝাতে যাব যে ম্যাট্রিক্সটার সাইজটা কিরকম, তখন সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সারি এবং কলামকে একসাথে বলে প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, সারি গুণন কলাম। চিহ্নটা যদিও সারি গুণন কলাম, বাট এটাকে আমরা বলবো হচ্ছে সারি বাই কলাম। যেমন ধরো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই ম্যাট্রিক্সে কলাম কয়টা? 4টা। তাহলে এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? সারির সংখ্যা কয়টা? 5, আর কলামের সংখ্যা কত? 4। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 5/4। বুঝাইতে পারছি? তাহলে কোন ম্যাট্রিক্সের মাত্রা সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রথমে সারির সংখ্যা বাই কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রাটা কত আসবে? 5/4 আসবে। আমরা যদি এখানে আরো কয়েকটা ম্যাট্রিক্স দেখি, যে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমরা দেখতে চাই, বলো এই ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে? এটাতে সারি কয়টা কলাম কয়টা? সারি 3টা, কলাম 3টা। তাহলে এটার মাত্রা কত আসবে? 3/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে? এখানে সারি কয়টা কলাম কয়টা? সারি 2টা আর কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/3।
এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। আর কলাম কয়টা? তিনটা। তাহলে তার মাত্রা কত আসবে? 1/3। না, এটা ইনটু আমরা লিখবো, বাট আমরা বলার সময় কি বলবো? বাই 3 এরকম করে বলবো। এটার ক্ষেত্রে কি আসবে? তারপরেরটা 2/2, তারপরেরটা 3/1। এটা কি তাহলে আমরা মাত্রায় কখনো ভুল করবো? আর এটা খুবই সহজ জিনিস যে সারির সংখ্যা আর কলামের সংখ্যা এটা কে না হিসাব করতে পারে। এবার আসি যে কোনো অ্যাকচুয়ালি পুরোটা লিখবা বলতে তুমি কি লিখতে চাচ্ছ? তুমি কি হ্যাঁ হ্যাঁ 3 × 3 কে 9 লেখা যায়। ধরো আমি এটাকে এইভাবে বলি, আমি এটার একটা উদাহরণ দিই। এই যে এটাকে তুমি কি লিখতে পারো? তোমার কথা অনুযায়ী 6 লিখতে পারো। তোমার কথা অনুযায়ী এটাকে তুমি কি লিখতে পারো? 6 লিখতে পারো। তাহলে আমি একজনকে বললাম যে তুমি একটা 6 মাত্রার ম্যাট্রিক্স লিখো, তুমি উপরটা লিখবা নাকি নিচেরটা লিখবা? দুইটাই লেখা যায়। তাহলে যখন আমি একসাথে গুণ করে লিখবো তখন কোনটা আগে কোনটা পরে বা কাদেরকে মাল্টিপ্লাই করে এই 6টা আসছে সেটাকে আমি বুঝতে পারবো। এটা 1 × 6 তো হইতে পারতো, 6 × 1 তো হইতে পারতো। এই কারণে এটাকে কি করা হয়? আলাদা করে লেখা হয়। বুঝাইতে পারছি? এই মাত্রাটা প্রকাশ করাই হয় যে আমি অন্যজনকে বুঝাইতে যাচ্ছি ম্যাট্রিক্সটা দেখতে কেমন। তাহলে আমি যদি শুধু 6 বলে দিই সে তো বুঝতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসে হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এদেরকে আমরা কিভাবে প্রকাশ করি? যে কোনো ম্যাট্রিক্সের ভুক্তিকে, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম 3 2 1 5 6 1 9 8 7। এখানের ভুক্তিগুলোর অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো আমরা সামনে শিখবো, যেমন ভুক্তিগুলোর অনুরাশি বের করা যায়, সহগুণক বের করা যায়। ধরো আমি তোমাকে বললাম যে 1-এর অনুরাশি বের করো বা 1-এর সহগুণক বের করো, এখন তুমি কোনটার বের করবা? 1 তো এখানে 2টা আছে, আরো বেশিও থাকতে পারে, বা এখানে অন্য কোনো সংখ্যা 6ও ডাবল থাকতে পারে, 3ও ডাবল থাকতে পারে, অন্য যে কোনো সংখ্যা ডাবল থাকতে পারে। তা আমি যদি তোমাকে বলি যে শুধু 1-এর সহগুণক বের করতে, তখন তুমি বের করতে পারবা? তুমি কনফিউজ হয়ে যাবে না যে কোনটার সহগুণক আমি বের করতে বলছি? এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলাকে একটা নির্দিষ্ট একটা সংকেত দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। এই ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তিটা আছে এটা কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে? প্রথম সারিতে প্রথম কলামে আছে। এই জন্য এটাকে লেখা হয় A11। তারপরে 2 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে আছে। তাহলে এই উপাদানটাকে আমরা লিখবো হচ্ছে A12, প্রথমে সারি তারপরে কলাম। তাহলে এটা হচ্ছে একটা কনভেনশনের মতো। যেমন ধরো এক্স এক্সিসের ডান সাইডে আমরা পজিটিভ ধরি, এক্স এক্সিসের বাম সাইডে আমরা নেগেটিভ ধরি। উল্টাটা ধরলে সমস্যা ছিল? হিসাবে কোনো সমস্যা হইতো? কিন্তু কেউ যদি ধরো আমেরিকাতে বসে হচ্ছে এক্স এক্সিসে পজিটিভ ধরতেছে, আমি এখানে বসে নেগেটিভ ধরতেছি, তখন দুইজনের মধ্যে একটা ঝামেলা হইতো না? এই জন্য একটা কনভেনশন তৈরি করা হয়। বুঝতে পারছি যে আজ থেকে আমরা প্রথমে সারিকে প্রথমে লিখবো, তারপরে হচ্ছে কলামকে লিখবো। ঠিক আছে? তারপরে ধরো পরেরটাতে যদি আসি, এটা কত আসবে? A13। এটা হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তারপরেরটা A22, তারপরেরটা A23, তারপরেরটা A31, A32, A33। এই পুরো জিনিসটাকে আমি যদি ইন জেনারেলি লিখতে চাই, আমি বলবো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে AIJ এটা দিয়ে প্রকাশ করা হয়। AIJ এর মধ্যে তাহলে বলো আই কাকে প্রকাশ করতেছে? আই হচ্ছে সারিকে প্রকাশ করতেছে, সরি, এই আই হচ্ছে সারিকে প্রকাশ করতেছে। যে তাহলে কাকে প্রকাশ করে? কলামকে প্রকাশ করতেছে। বুঝাইতে পারছি? এইবার যদি আমি তোমাকে বলি যে A23 এর সহগুণক বের করো, তখন তুমি ক্লিয়ার না যে কার সহগুণক বের করা লাগবে? বুঝাইতে পারছি কেন আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট? আচ্ছা, উঠানো হইলে জানাবে আমাকে। এটাও আমরা সামনে শিখবো। আমি জাস্ট যে ম্যাট্রিক্সের যে কিছু বৈশিষ্ট্য আছে সেই তখন যে আমাদের কাজে লাগবে এই জন্য আমি এই ওয়ার্ডটা বললাম আর কি। সহগুণক, অনুরাশি সবকিছুই আমরা সামনে শিখবো। তারপরে আসো আমরা একটা ছোট্ট একটা সমস্যার সমাধান করে ফেলি, যে একটা 2/3 এই ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে বলছে।
যার পদসমূহকে কি দ্বারা প্রকাশ করা হয়, 2i - j হোল স্কয়ার, এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ম্যাট্রিক্সটা আমি বের করতে যাচ্ছি। 2/3 ক্রমের ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার সারি কয়টা, কলাম কয়টা? সারি হচ্ছে 2টা, কলাম কয়টা? 3টা। তাহলে এখানে যে উপাদানগুলো আসবে সেটা কি কি আসবে? একটা আসবে হচ্ছে A11, A12, A13, এই যে 3টা কলাম, একটা সারি গেল। তারপরে কি আসবে? A21, A22, A23। তাহলে 2/3 ম্যাট্রিক্সের উপাদানগুলো এইরকম উপাদান আসবে না? এবার এই উপাদানগুলোর মান আমি বের করব। মান আমি বের করব কি দিয়ে? ওরা বলে দিছে যে AI, যে এটা একটা ফর্মুলা দিয়ে দিছে। তাহলে আমাকে বলো A11 এটার মান কত আসবে? আমি যখন A11 লিখতেছি, I এর মান কত, J এর মান কত, 1। তাহলে এখানে কি আসবে? 2 × 1 বা 2 - 1 হোল স্কয়ার, বা এটার মান কত আসে? 1 আসে। A21 বা A12 এটা আগে বের করি। A12 এর মান কত আসবে? I এর মান কত? Y এর মান হচ্ছে 1, J এর মান কত? 2। তাহলে এটা কত আসে? 0 আসে। তারপরে A13, I এর মান কত? 1ই, আর J এর মান কত? 3। তাহলে -1 কে হোল স্কয়ার করলে কত আসবে? 1 আসবে। A21 এটা যদি বের করি তাহলে I এর মান হচ্ছে 2, 2 দোকানে 4, মাইনাস J এর মান হচ্ছে 1 হোল স্কয়ার, 3 কে স্কয়ার করলে 9। A22 এটা যদি বের করি তাহলে এখানে 4 মাইনাস 4 নাকি 2, 2 হোল স্কয়ার, তাহলে 2 কে বর্গ করলে কত আসবে? 4। A23 যদি বের করি একইভাবে এটা আসবে হচ্ছে 4 - 3 হোল স্কয়ার, বা এটা হচ্ছে 1। তাহলে এখন প্রত্যেকটা উপাদানের মানও আমি পেয়ে গেলাম না? প্রত্যেকটা ভুক্তির মান কত সেটা আমি জানলাম। তাহলে আমার ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি আসবে? A11 এ বসাবো হচ্ছে 1, A12 তে বসাবো 0, A13 তে বসাবো 1, 21 এ 9, 4, 1। এই যে ম্যাথটা, এটা বুঝতে পারছো কয়জন? বুঝো না এরকম কেউ কি আসো? এটা যদি আমরা বুঝতে পারি আমাদের জীবন অনেক সহজ, আমরা সামনে অনেকগুলো ম্যাথ আর একটু ভালো বুঝতে পারবো। তোমার কি কষ্ট হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। এখানে আমরা অনেকগুলো সংজ্ঞা টঙ্গা দেখবো। তাহলে আমরা এই পর্যন্ত যা যা শিখলাম সেগুলো একটু রিভিউ করি। আমরা দেখলাম ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স কি? জাস্ট সিম্পল ভাষায় যে একটা রেক্টেঙ্গুলার একটা ফরম্যাট, যেখানে হচ্ছে যে সারি বরাবর কিছু উপাদান থাকে, কলাম বরাবর কিছু উপাদান থাকে, সিম্পল জিনিস। তাদের উপাদানগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? AIG দিয়ে প্রকাশ করি। আই দিয়ে কি প্রকাশ করে? সারির সংখ্যা। আর জে দিয়ে কি প্রকাশ করে? কলাম সংখ্যা। ও আরেকটা দেখলাম যে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা আমরা কি লিখি? সারি বাই কলাম, এই আকারে হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা লিখি। এখন এইগুলো জানলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে আসতে পারবো। ওই যে আমরা প্রথমে কয়েকটা সাইজের ম্যাট্রিক্স দেখছি না, যে কেউ কেউ একটু ছোট, কেউ কেউ বড়, কেউ কেউ দেখতে লম্বাকৃতির, কেউ কেউ দেখতে আনুভূমিক আকৃতির। এইভাবে হচ্ছে ম্যাট্রিক্সকে কি করা যায়? কয়েকটা প্রকারে হচ্ছে ভাগ করা যায়। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্সে। তো যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা অসমান তাকে আমরা কি বলবো? আয়তাকার ম্যাট্রিক্স বলবো। যে আমি যদি একটা নরমাল একটা আয়তক্ষেত্র তৈরি করতাম, ওই আয়তক্ষেত্রতেও কি থাকে? এই দৈর্ঘ্য আর প্রস্থের দৈর্ঘ্যটা হচ্ছে আলাদা থাকে। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সেও কি হবে? এই সারির সংখ্যা আর কলাম সংখ্যাটা যখন আলাদা থাকবে তখনই তাকে আমি কোন ফরম্যাটে দেখতে পাবো? একটা আয়তাকার শেপের মতো হচ্ছে দেখতে পাবো। তাহলে একটা আয়তাকার ম্যাট্রিক্স কেমন হইতে পারে? যে ধরো একটা হচ্ছে আমি 2/3 আকারের ম্যাট্রিক্স লিখলাম, 2 1 3 5 0 7, এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এটার মাত্রা কত? এটার মাত্রা কত? 2/3। তাহলে তার সারির সংখ্যা 2 আর কলাম সংখ্যা কত? 3। যেহেতু ম্যাচ করে নাই এই জন্য এটা কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। তারপরে ধরা হচ্ছে আমি একটা 3/2 ম্যাট্রিক্স লিখতে পারতাম, যে 1 5 0
2 -7 -2 এরকম একটা লিখলাম। এটার মাত্রা কত? 3/2। তাহলে এটার সারির সংখ্যা আর কলাম সংখ্যা ম্যাচ করে নাই, এই জন্য এটা কি আয়তাকার ম্যাট্রিক্স। তারপরে আমরা আসি হচ্ছে সারি ম্যাট্রিক্সে। তোমরা কি উঠাও নাই? আচ্ছা, তারপরে আমরা আসি সারি ম্যাট্রিক্সে। সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা সারি বিদ্যমান সেটাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিলে এটা আরেকটু ভালো বুঝতে পারবা। যে ধরো আমি লিখলাম 1 2 3 এইরকম কোন একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে দেখা যায় না যে শুধু একটা সারি আমি দেখতে পাচ্ছি, তাই না? শুধু সারি বরাবর উপাদানগুলো আছে, এই জন্য এই ম্যাট্রিক্সের নামকরণ কি করা হয়েছে? সারি ম্যাট্রিক্স নামকরণ করা হয়েছে। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলবে? যার শুধুমাত্র একটা সারি থাকবে, কলাম সংখ্যা যে কোনো কলাম হইতে পারে। আর একটা আমি এরকম একটা ম্যাট্রিক্স নিব, এটাও একটা সারি ম্যাট্রিক্স। ধরো আমি এরকম একটা ম্যাট্রিক্স নিলাম 2 -3 9 0 5, এটাও একটা সারি ম্যাট্রিক্স। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই ছোট ছোট জিনিসগুলো এমসিকিউতে অনেক কাজে লাগে। যেমন ধরো আমি যদি এখন এটার মাত্রার কথা বলি, তাহলে এটার মাত্রা কত আসবে? 1:1/3। তারপরে মাত্রা কত আসবে? 1/2। তারপরে এটার মাত্রা কত আসবে? 1/5। একটা জিনিস একটু খেয়াল করতেছো যে এটার মাত্রাটাতে সবসময় এটা কনস্ট্যান্ট থাকবেই। এটা আমরা সংজ্ঞাতেও বলে আসছি যে সারির সংখ্যা কি থাকবে? 1 থাকবে, তারপরে কলাম সংখ্যা যা খুশি হোক। তাহলে একটা সারি ম্যাট্রিক্সের মাত্রা অলওয়েজ কেমন আসবে? 1 ইন্টু, এটাকে আমরা n এইভাবে হচ্ছে লিখতে পারি। বুঝাইতে পারছি? n এর মান এখানে কি হইতে পারে? যে কোনো মান হইতে পারে, 2 3 4 5 6 7 যা খুশি বসাই না কেন, সবসময় আমি কি পাবো? সারি ম্যাট্রিক্স পাবো। একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছিলাম, এই যে আমরা মাত্রাটাকে প্রকাশ করি, এই মাত্রাটাকে m ইন্টু n এটা দিয়ে হচ্ছে লেখা হয়। তার মানে m দিয়ে কি বোঝায়? সারির সংখ্যা, আর n দিয়ে কি বোঝায়? কলাম সংখ্যা। এই জন্য হচ্ছে আমি এখানে n লিখছি আর কি, যাতে হচ্ছে ওই ওই জিনিসটার সাথে ম্যাচ করে তোমরা বলতে পারো। তাহলে সারি ম্যাট্রিক্স বুঝতে পারছিস সবাই? তাহলে এখান থেকে আমি পরের স্লাইডে যাওয়ার আগেই বলো, কলাম ম্যাট্রিক্স কি হতে পারে? একটা কলাম থাকবে। কলাম ম্যাট্রিক্সে তাহলে হচ্ছে আকারটা কেমন আসবে? লম্বা আসবে। মাত্রাটা কেমন আসবে? m ইন্টু 1। ভেরি গুড। তাহলে একটা কলাম ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলামই বিদ্যমান থাকবে, সারির সংখ্যা যা খুশি তাই হইতে পারে। তাহলে এইখানে এই 3 2 1 এটা একটা কলাম ম্যাট্রিক্স না? তারপরে ধরো আমি যদি লিখি 2509 এটা একটা কলাম ম্যাট্রিক্স না? তারপরে ধরো যদি আমি লিখি 5 7 -2 -3 -4 এটা একটা কলাম ম্যাট্রিক্স না? তাহলে এখানের মাত্রাগুলোতে কি দেখতে পাবো? যে সারির সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কলাম সংখ্যা সবসময় কি থাকতেছে? 1ই থাকতেছে। তাহলে এটার মাত্রাটা আসবে হচ্ছে m/1 এই আকারে। ঠিক আছে? তাহলে তিনটা প্রকারভেদ গেল। একটা গেল হচ্ছে কলাম ম্যাট্রিক্স, সরি, প্রথমে আমরা দেখলাম আয়তাকার ম্যাট্রিক্স, তারপরে দেখলাম সারি ম্যাট্রিক্স, তারপরে দেখলাম কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে আরেকটা ট্রিকি কোশ্চেন তোমাদেরকে করি। যে ধরো এইরকম কোন একটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিলাম 3 2 1, এই ম্যাট্রিক্সটা আমি বললাম। তারপরে আমি বললাম যে এই ম্যাট্রিক্সের 1 নাম্বারটা এটা একটা কলাম ম্যাট্রিক্স, 2তে আমি বললাম হচ্ছে সারি ম্যাট্রিক্স, 3-এ আমি বললাম হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে বলো এটার অ্যান্সার কোনটা কোনটা হবে? 1 আর 3। ভেরি গুড। যে এখানে 1 এবং 3 এই দুইটাই কি সঠিক অ্যান্সার। যেটা কলাম ম্যাট্রিক্সের সাথে সাথে এটা আয়তাকার ম্যাট্রিক্সের যে শর্ত সেটাকেও ফুলফিল করে না? আয়তাকার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? সারি আর কলাম সমান হতে পারবে না। এখানে সারি আর কলাম কি সমান ছিল? 3/1, 3 আর 1 সমান না, তাহলে এটা কি হবে? আয়তাকার ম্যাট্রিক্স হবে। তো এইরকম ভাবে আমরা একটু এমসিকিউতে চোখ কান খোলা রাখি। তারপরে আমরা আসা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে যত অপারেশন দেখব, যোগ বিয়োগ গুণ ভাগ,
গুণের ক্ষেত্রে আমরা অন্য মাত্রার ম্যাট্রিক্স ব্যবহার করে থাকি, তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব, বর্গ ম্যাট্রিক্সটা একটু বেশি ব্যবহার করব। তাই বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা আর একটু মনোযোগটা বাড়াই। যে বর্গ ম্যাট্রিক্সের নাম শুনেই বুঝতে পারতেছি বর্গক্ষেত্র যেরকম হয়, বর্গক্ষেত্রতে কি হয়, যে আমি যখন কোন একটা বর্গক্ষেত্র আঁকবো, ধরো এটা হচ্ছে বর্গক্ষেত্র, তখন তার এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা এই দুটো সমান থাকবে না? তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হওয়া উচিত, সারি এবং কলাম সংখ্যা সমান হওয়া উচিত। তাহলে বর্গ ম্যাট্রিক্স হইতে পারে এইরকম একটা ম্যাট্রিক্স 2 4 5 9, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হতে পারে 2 4 3 0 1 5 6 7 0, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সের মাত্রার মধ্যে কি থাকবে, সারি এবং কলাম সংখ্যা এটা হচ্ছে সবসময় সমান থাকবে। তাহলে এটা 2/2 আকারে হইতে পারে, এটা 3/3 আকারে হইতে পারে, এটা 4/4 আকারে হইতে পারে, 5/5 আকারের হইতে পারে। এইরকম আকারের আমরা কি পাবো, বর্গ ম্যাট্রিক্স পাবো। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তোমরা আরেকটা কাজ করো, তোমরা যখন উঠাবা তখন হচ্ছে যে এই পুরো লাইনটা না লিখে তোমরা জাস্ট হচ্ছে এই শর্ট কথাটা হচ্ছে লিখে ফেলো। যেমন বর্গ ম্যাট্রিক্স মানে কি, সারি এবং কলাম সমান, জাস্ট এইটুকু লিখলেই তুমি বাসায় গেলে বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, আর স্লাইড তো হচ্ছে যে ক্লাসে এসে দিয়েই দিব। তারপরে হচ্ছে যে আমরা বর্গ ম্যাট্রিক্সের, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ না, একটা প্রপার্টি দেখি, মুখ্য কর্ণ বা কর্ণ সেটা হচ্ছে কি, এই প্রপার্টিটা আমরা একটু দেখি। যেরকম হচ্ছে চতুর্ভুজের কর্ণ থাকে, এরকম হচ্ছে যে ম্যাট্রিক্সেরও কর্ণ থাকতে পারে, বাট ম্যাট্রিক্সের একটা শর্ত আছে, ম্যাট্রিক্সের কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই থাকে, আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ থাকে না। কেন থাকে না সেটা আমি দেখাচ্ছি। যে প্রথম কথা হচ্ছে, কর্ণ আমরা কাকে বলবো, যখন এই যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রথম উপাদান বা প্রথম ভুক্তি এটার সাথে একদম শেষ ভুক্তি এটার একটা কানেকশন ঘটাইতে পারবো, ওই বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে নিয়ে আমি কি পেয়ে যাব, কর্ণ পাবো। উল্টাটাও হইতে পারে, যে এইখানের এই ভুক্তিটা এবং এই ভুক্তিটা এদেরকে নিয়ে হচ্ছে আমি যেই লাইনটা পাবো সেটা হচ্ছে আমার কি নির্দেশ করবে, কর্ণ নির্দেশ করবে। এই কর্ণের মধ্যে একটা আছে হচ্ছে মুখ্য কর্ণ, আরেকটা আছে হচ্ছে গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কোনটা, এই যে এই কর্ণটা, যেটা হচ্ছে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেটা টানছিলাম, এই কর্ণটাকে কি বলা হয়, মুখ্য কর্ণ বলা হয়। এই কর্ণটা নিয়ে আমরা বেশি কাজ করব। তাও আমরা গৌণ কর্ণটা জেনে রাখি, কখনো যদি এমসিকিউতে আসে যে আরেকটা যে আমরা কর্ণ পাই এটা ছাড়া মুখ্য কর্ণ বাদে, সেটাকে আমরা কি বলি, গৌণ কর্ণ বলি। এটা মুখ্য কর্ণ কেন হয়েছে তার কোনো স্পেসিফিক কোনো রিজন নাই, যে এটা সংজ্ঞার কারণে আসছে আর কি। আর আমরা পরবর্তীতে যত হচ্ছে প্রপার্টি ইউজ করবো পুরোটাই হচ্ছে এই কর্ণের উপর ইউজ করব, এটা একটা কারণ হতে পারে। এবার আসো যে এই যে তোমরা আরেকটা কোশ্চেন করছিলা যে কেন হচ্ছে যে আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ থাকা পসিবল না, আমরা এটা একটু দেখি। হ্যাঁ, ভেরি গুড। যে আমি হচ্ছে যে ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে 2 3 4 6 9 2 এরকম কিছু একটা নিলাম। তাহলে এটার যে প্রথম ভুক্তি আর শেষ ভুক্তি এই দুটাকে কানেক্ট করো, কানেক্ট করে দেখো তো এই মাঝখানে এগুলো বাদ পড়ে যাচ্ছে না। আবার এটাকে কানেক্ট করো, কানেক্ট করলে এখানে মাঝখানে এগুলো বাদ পড়ে যাচ্ছে না। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সে আমরা কি করতে পারবো না, কর্ণ বের করতে পারবো না। বুঝতে পারছি? এই জন্য এই কর্ণ বের করা, এই কর্ণটা একমাত্র কার বৈশিষ্ট্য, বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ঠিক আছে? আমরা যখন কর্ণ বের করা শিখবো, এই যে একটু আগে বলতেছিলাম যে মুখ্য কর্ণ কেন হচ্ছে যে এই বরাবর নেওয়া হয়েছে, মুখ্য কর্ণের আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস কি, ধরো আমি একটা 3/3 আকারের ম্যাট্রিক্স নিলাম, এরকম কোন একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের কর্ণতে যে সকল উপাদান আছে তাদের যোগফল যদি বের করি, সেই যোগফলটাকে কি বলা হবে, এই ম্যাট্রিক্সের ট্রেস বলা হবে। ধরো এই ম্যাট্রিক্সের আমি নাম দিলাম এটা হচ্ছে এ, তাহলে আমি কি বের করতে পারবো, আমি বের করতে পারবো ট্রেস অফ এ। এই ট্রেস অফ এ ইকুয়াল টু কি আসবে, 2 + 1 + 7 বা 10, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস যদি আমাকে বের করতে বলে আমি কি করব, কর্ণ বরাবর তার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যোগ করে দিব, যোগ করলে আমি কি পেয়ে যাব, ম্যাট্রিক্সের ট্রেস পাওয়া যাবে। বুঝতে পারছি?
চলক হইতে পারে, ভুক্তি চলক হইতে পারে, তখন চলক সহই যোগ করবা। ধরো এখানে এক্স থাকলো, তখন তোমার অ্যান্সার আসবে হচ্ছে, ধরো এটা এক্স, তাহলে তোমার অ্যান্সার আসবে 2 + x + 7 বা 9 + x, এটা আসবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেসের আমি আমি আরেকটা একটু জিনিস একটু দেখাই নেই। আচ্ছা, আমরা ক্লাসগুলো হচ্ছে এইভাবে করার চেষ্টা করব যাতে করে হচ্ছে এই জিনিসগুলো, যে টপিকগুলো তোমরা শিখতেছো সেটা যাতে একে ধারে হচ্ছে যে এইচএসসি, কলেজের পরীক্ষা এবং এডমিশন সবগুলো যাতে কভার করতে পারে। তো ধরো এখানে একটা কোশ্চেনের হচ্ছে আমি একটা ট্রিক দিলাম হচ্ছে এইরকম, তোমাকে বললাম যে কোন একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 3/3 আকারের ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদানগুলো এ আই জে, এটা ইকুয়াল টু ধরো 2i + 3j / 2, এই হচ্ছে তার উপাদানগুলো। আচ্ছা থাক, এ আই জে, এটা এটা ধরলাম হচ্ছে আমি আমি ধরলাম যে এ আই জে এটা ইকুয়াল টু 2i + 3j / 2, এটা হচ্ছে তার উপাদানগুলো। এখন আমি বললাম এই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে, তাহলে তোমরা কি করবা? মান বসে ম্যাট্রিক্স বের করবা, তারপরে হচ্ছে ট্রেস বের করবা। এই জিনিসগুলাই তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে এইটাতে আর কারো কোনো উপায় আছে আমি একটু জেনে নেই আগে, যে এটা ছাড়া আর কোনোভাবে তুমি করতে পারো কিনা। একটা উপায় হচ্ছে যে তোমরা কি করতে চাচ্ছ, যে মান বসে প্রত্যেকটা উপাদান বের করলা, ম্যাট্রিক্সটা বের করলা, তারপরে কর্ণ বরাবর হচ্ছে ওই উপাদানগুলো যোগ করে দিলাম, তোমাদের ট্রেস চলে আসলো। এটা ছাড়া আর কারো মাথায় কোনো আইডিয়া আছে কিনা এটা করার জন্য? এই যে ভেরি গুড, হাসতেছে কেন? তুই যা বলছে ঠিক আছে তো, যে আমি এখানে যখন হচ্ছে যে এই টেস্ট বের করতে যাচ্ছি, আমার সবগুলা উপাদানের মান জানার কি কোনো প্রয়োজন আছে? আমি উপাদান বের করব শুধুমাত্র কার কার, কর্ণ বরাবর যারা আছে তাদের মানগুলো জানতে পারলে আমি ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাব না? এখন আমাকে বলো, কর্ণ বরাবর এই প্রথম উপাদানটা যেটা থাকে সেই উপাদানের নাম কি? A11, এই উপাদানটার নাম হচ্ছে A11। তারপরে যে উপাদানটা থাকে তার নাম কি? তারপরে যে উপাদানটা থাকে তার নাম কি? A33। তার মানে আমার যে যোগফলটা লাগবে সেই যোগফলটা কি লাগবে? A11, A22 আর A33 এর যোগফল লাগবে। তাহলে আমার সবগুলো উপাদান বসে বসে বের করার প্রয়োজন আছে? বুঝাইতে পারছি? এই জিনিসগুলাই আমাদের কি করা লাগবে, একটু চোখখান খোলা রাখা লাগবে। আচ্ছা, এবার আমরা যখন বর্গ ম্যাট্রিক্স জানতে পারলাম, বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা শিখতে পারবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে যখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব, তখন সেখান থেকে কর্ণ ম্যাট্রিক্সের উৎপত্তি আসবে। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে এইরকম, যে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। যেমন ধরো কোন একটা ম্যাট্রিক্স, এটা সাদা কালারই থাকুক, কোন একটা ম্যাট্রিক্স আমি চিন্তা করলাম হচ্ছে এরকম 2, কর্ণ বরাবর ধরো 2 5 7, এটা আছে, বাকি যে উপাদানগুলো আছে এই বাকি উপাদানগুলো হচ্ছে শূন্য। তাহলে দেখো তো, এই ম্যাট্রিক্সে যখন আমার চোখ যাবে তখন আমি শুধুমাত্র এই কর্ণগুলোই দেখতে পাবো না, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। বুঝতে পারছি? তাহলে কর্ণ ম্যাট্রিক্সের, না না গৌণ না, ওই যে বললাম যে মুখ্য কর্ণ থেকে আমরা বাকি সবকিছু হিসাব করব। হ্যাঁ আসতেছি, ভেরি গুড, ভালো কোশ্চেন। যে আমি এটাকে বললাম একটা কর্ণ ম্যাট্রিক্স, এখন যদি আমি এটা লিখি, যে ধরো এই 2কে আমি শূন্য বানিয়ে দিলাম, 0 0, তারপরে 0 5 0 0 0 7, আমি আরো একটা লিখি একই সাথে 0 0 0, এরকম একটা লিখি। এখন আমাকে বলো যে এই উপরে তো সংজ্ঞা লেখা আছে একটা, যে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য বা অশূন্য, অন্যান্য সকল ভুক্তিগুলো শূন্য, তাকে ম্যাট্রিক্সের কর্ণ, মানে ওই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স বলে।
এখন আমাকে বলো যে এই সংজ্ঞা অনুযায়ী এই তিনটার মধ্যে কোনটা কর্ণ ম্যাট্রিক্স? তিনটাই কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্তটা অ্যাকচুয়ালি হচ্ছে শুধুমাত্র অন্যান্য সকল ভুক্তিগুলা যে শূন্য সেটাই হচ্ছে তার শর্ত। কর্ণ ছাড়া বাকি যেই ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলা যে শূন্য হবে সেটাই কি তার একমাত্র শর্ত। মাঝখানের গুলা শূন্য হোক, নেগেটিভ হোক, জটিল সংখ্যা হোক, যা খুশি হোক না কেন, এটা সবসময় কি ম্যাট্রিক্স থাকবে? কর্ণ ম্যাট্রিক্স থাকবে। তাহলে এখানে আমি এই কর্ণটাকে বাদ দিলে বাকি ম্যাট্রিক্সটার দিকে যখন তাকাবো তখন তার উপাদানগুলো কি শূন্য, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখানে আমি এই কর্ণটাকে বাদ দিলে এই বাকি উপাদানগুলোর দিকে যখন তাকাবো তখন কি আসবে? তখন কি দেখতে পাচ্ছি? শূন্য। তার মানে এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এবার তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনটার সমাধান করি। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা সমাধান করতে করতেই এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, বলতেছে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচে কয়েকটা কন্ডিশন দেয়া আছে। একটা হচ্ছে এ আই জে নট ইকুয়ালস টু 0 যখন আই আর জে সমান, এ আই জে ইকুয়াল টু 0 যখন আইটা জে এর থেকে বড়, এ আই জে ইকুয়াল টু 0 যখন আইটা জে এর থেকে ছোট। এটা বুঝতে পারছো কয়জন কোশ্চেনটা? আর বুঝতে পারো নাই কয়জন? বুঝতে পারছো কয়জন বলো কোশ্চেনটা? জাস্ট কোশ্চেনটা অ্যান্সার পরে কোশ্চেনটা কি বলছে সেটা বুঝতে পারছো কয়জন? বুঝো নাই কয়জন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাও একটু এক্সপ্লেন করি। অনেকে হচ্ছে যে হাত তুলো নেই। এই যে এখানে এ আই জে নট ইকুয়ালস টু 0 এটা বলা আছে, কিন্তু কখন? যখন আই আর জে সমান। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমি উপাদানগুলো লিখি, ধরো আমি একটা 2x2 আকারের ম্যাট্রিক্স দিয়ে উদাহরণ দিই, A11 A12 A21 A22 এরকম একটা ম্যাট্রিক্স হচ্ছে নিলাম। তাহলে কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে তাদের আই আর জে এর কন্ডিশন কেমন? আই আর জে হচ্ছে সবসময় সমান থাকে। তার মানে এই যে এ নট ইকুয়ালস টু 0 এই কথাটা যে বলছে এটা কাদের জন্য বলছে? এই কর্ণগুলোর জন্য বলছে। তার মানে ওরা বলতেছে কর্ণগুলাতে কি উপাদানগুলো শূন্য না। সেকেন্ড কন্ডিশনটা কি? আই এর মানটা জে এর থেকে বড়। তাহলে বলো তো এখানে কোন জায়গায় আই এর মানটা জে এর থেকে বড় হয়? না, বাকি সবগুলোতে হবে না। এই যে দেখো এখানে আই এর মানটা কত? 1, জে এর মানটা কত? 2, তাহলে জে এর মানটা এখানে বড় না? তাই এটা মনে রাখবা যে কর্ণের উপরের যতগুলো উপাদান আছে সবগুলোর জন্য জে এর মানটা কি হয়? আই এর থেকে বড় হয়। আই না লিখে 1 লিখছি। জে এর মানটা কি হয়? আই এর থেকে বড় হয়। কর্ণের নিচে যতগুলো উপাদান আছে তাদের ক্ষেত্রে কি হয়? আই এর মানটা জে এর থেকে বড় হয়। এটা তোমরা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স, যে কোনো আকারের ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে ট্রাই করতে পারো। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে ওরা এখানে কি বলছে যে এই যে এ আই জে এটা ইকুয়াল টু 0 কখন? যখন হচ্ছে যে আইটা জে এর থেকে বড়। এটা হইতে পারে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্ত সত্য। আই আর জে ইকুয়াল টু 0 কখন? যখন আই এর মানটা জে এর থেকে ছোট। এটাও হইতে পারে যে কর্ণ বরাবর উপাদানগুলো বাদে বাকিগুলোর মান কি 0। কিন্তু দেখো তো প্রথম কন্ডিশনটা একটু ঝামেলার কন্ডিশন না? কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শূন্য হতেও পারে, শূন্য না হতেও পারে। আমি কি ফিক্সড করে বলে দিতে পারবো যে এটা শূন্য হইতে পারবে না? তার মানে প্রথমটা বাদে 2 আর 3 এটা হবে হচ্ছে তার অ্যান্সার। এটা কি বুঝতে পারছি সবাই? বুঝছি? এইখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা কোশ্চেন সলভ করছি, ব্যাপারটা এরকম না। এখানে আমাদের অনেকগুলো লার্নিংস আছে। লার্নিংসগুলো আমি আবার একটু সামারাইজ করি। যে আমি যখন একটা 3x3, একটু আগে 2x2 দিয়ে বলছি, এবার 3x3 দিয়ে বলি, যে উপাদানগুলো এরকম হইতে পারে A11 A12 A13 A21 22 23 31 32 33। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে তাদের আই আর জে এর সম্পর্ক কেমন থাকে? আই আর জে থাকে হচ্ছে সমান। কোন একটা ম্যাট্রিক্সের কর্ণের নিচের যে উপাদানগুলো থাকে তাদের ক্ষেত্রে আই আর জে এর কন্ডিশনটা কি থাকে? তাদের প্রত্যেকটার জন্য আই এর মানটা কি জে এর থেকে বড়। কর্ণের উপরের যে ভুক্তিগুলো থাকে তাদের জন্য কন্ডিশনটা কেমন থাকবে? আই এর যে মানটা সেটা কি জে এর থেকে ছোট। বুঝাইতে পারছি? তাহলে পরের বার থেকে এমসিকিউতে আমরা যখনই আই ইকুয়াল টু জে দেখব, আমি কি বুঝবো কোন ভুক্তিগুলোর কথা ওরা ইন্ডিকেট করতেছে? কর্ণ বরাবর ভুক্তিগুলোকে ইন্ডিকেট করতেছে।
যখনই আমি আই এর মানটা জেড থেকে বড় দেখবো তখন আমি কি বুঝবো, কর্ণের নিচের গুলাকে ইন্ডিকেট করতেছে। যখন আই এর মানটা জেড থেকে ছোট থাকবে তখন তারা কাকে ইন্ডিকেট করতেছে, এই কর্ণের উপরের মানগুলোকে ইন্ডিকেট করতেছে। বুঝাইতে পারছি? এটা আমাদের সামনের সংজ্ঞাতেও কাজে লাগবে। দেখো তাহলে আমরা একটু আগে কি দেখলাম, কর্ণ ম্যাট্রিক্স দেখলাম, যে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে কেউ কি কোশ্চেন করতেছো? হ্যাঁ হ্যাঁ, একটা হইতে পারে, সেটা কর্ণ ম্যাট্রিক্স, একই সাথে সারি ম্যাট্রিক্স, একই সাথে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা কোন একটা স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু আগে কি দেখলাম, বর্গ ম্যাট্রিক্স দেখলাম, কর্ণ ম্যাট্রিক্স দেখলাম, যে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিছি, কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি সবগুলো শূন্য। এরপরে যখন আমি কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা শর্ত অ্যাপ্লাই করব তখন আসবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। শর্তটা কি? আমি তো বললাম যে বাকিগুলো শূন্য, আমি এখন ফিক্সড করে দেব কর্ণের মানগুলো কেমন, যে এখানের এই উপাদানগুলো তারা হচ্ছে শূন্য। আমি বলে দিলাম কর্ণের উপাদানগুলো এটা হবে হচ্ছে একটা নির্দিষ্ট মান, মানে কর্ণের উপাদানগুলো থাকবে হচ্ছে সমান, সেটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। কর্ণ বরাবর এখানে যদি 1 থাকে এখানেও 1 থাকা লাগবে, এখানেও 1 থাকা লাগবে, এখানে 2 থাকলে এখানেও 2 থাকবে, এখানেও 2 থাকবে। তাহলে একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ আমরা কি কি দিতে পারি, ধরো 2 2 2, বাকিগুলো হচ্ছে 0। এটা কি ম্যাট্রিক্স? না, এটা 0 হইতে, সবগুলো 0 হইতে পারবে, বাট একটা 0 হইতে পারবে না। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে যে এই তিনটার মান যেন সমান থাকে। বুঝতে পারছি? এখন এই তিনটাই যদি 0 হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলে রাখি, অনেকগুলা বইতে এটার অ্যান্সার কিন্তু একটু ভিন্ন রকম দেয়া। ওরা এগুলাকে শূন্য ম্যাট্রিক্স ধরে ফেলে একেবারে, ওরা এগুলাকে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স ধরে না। বাট সংজ্ঞা অনুযায়ী এটা অবশ্যই কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কেমন, যে আমি এটাকে আরেকটু ছোট করে বলতে পারি, এখানে ছোট করে লেখা আছে যে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান তাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান না, তাহলে এটা কি হবে, একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। ফার্স্টে হচ্ছে বর্গ ম্যাট্রিক্সে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা কি পাইলাম, কর্ণ ম্যাট্রিক্স পাইলাম। কর্ণ ম্যাট্রিক্সে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, সেখান থেকে আমরা কি পাইলাম, স্কেলার ম্যাট্রিক্স পাইলাম। এখান থেকে একটা জিনিস বুঝতে পারো যে একটা স্কেলার ম্যাট্রিক্স সে নিজেই কি একটা কর্ণ ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স সে নিজেই কি একটা বর্গ ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স সে নিজেই কি একটা বর্গ ম্যাট্রিক্স। আমরা যখন আবার ফার্দার এই স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কন্ডিশনটা কি? এখন কন্ডিশনটা হচ্ছে মানগুলো শুধু সমানই হবে না, প্রত্যেকটা, আচ্ছা এটাতে পরে আসি, প্রত্যেকটা মান তাদের মান, সরি প্রত্যেকটা কর্ণের ভুক্তি, সেই ভুক্তির মান আসবে হচ্ছে 1। তাহলে একটা অভেদক ম্যাট্রিক্স এটা কেমন হইতে পারে, যদি আমি 2/2 আকারে ম্যাট্রিক্স লিখি কর্ণগুলাতে ভুক্তি কেমন আসবে, 1 আসবে। যদি আমি একটা 3/3 আকারে ম্যাট্রিক্স লিখি, যদি আমি একটা 3/3 আকারে ম্যাট্রিক্স লিখি তাহলে বাকি উপাদানগুলো 0, কর্ণের উপাদানগুলো কি আসবে, 1 আসবে। 4/4 আকারে ম্যাট্রিক্সের জন্য সবগুলা কর্ণের উপাদান কি আসবে, 1 আসবে, আর বাকি উপাদানগুলো কি আসবে, 0 আসবে। এই ম্যাট্রিক্সগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, আমরা ম্যাথের মধ্যে সামনে ইউজ করব। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা, শুধু আই দিয়ে প্রকাশ করা হয়। শুধু আই বললেও আমরা কি বুঝবো, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সই বোঝাচ্ছে। এটার নাম আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স বা হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স। এটার নামটা কেন অভেদক হয়েছে সেটারও একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখব তখন আমাকে মনে করাবা, আমি তখন ব্যাখ্যা করব যে কেন এটাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। লিখে রাখো খাতার মধ্যে, মনে থাকবে না কেন। এটার আরেকটা ব্যাপার আছে যে এই যে ধরো এটা কি 2/2 আকারের ম্যাট্রিক্স না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে I2। এটা কি 3/3 আকারের ম্যাট্রিক্স না, তাহলে এটাকে আমরা কি বলবো, I3। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে I4 লিখো, I4 ম্যাট্রিক্সটা লিখো, এটা লিখতে পারবে না। I4 ম্যাট্রিক্সটা কত মাত্রা ম্যাট্রিক্স হবে, 4/4। কর্ণগুলোর উপাদান কি আসবে, বাকি উপাদানগুলো কি আসবে, 0 আসবে। বুঝে গেছে? আচ্ছা
আচ্ছা আমরা আগের কোশ্চেনটা একটু, তাহলে আমরা আগের 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 কোশ্চেনটা একটু সলভ করে আসি। দেখো বলতেছে এই ম্যাট্রিক্সটা, এটা যদি একটা স্কেলার ম্যাট্রিক্স হয় তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জি এটার মান বের করতে। জেড কি জি বলে হয়? জেন জেন কি জেন জি, জেন জেড বলে কেউ? আচ্ছা কত বলো বলো, আরে ভুল হোক ভাই, আমি কি আমার কি এরকম হয়েছে নাকি যে এই ইন্টারের বইটা ওয়াও আমি তো এটা আগে থেকেই পারি, শিখে তো আসছি, ভুল করতে করতে শিখছি। তোমরাও ভুল বলো, ভুল বললে কোনো সমস্যা নেই, করো তো এটা করো, চেষ্টা করো, তারপরে তারপরে অ্যান্সার করি। 30 সেকেন্ড সময়। এ কি বলে, না এটা ভগ্নাংশে তো রাখবে না, অনুপাত যখন বলবে তখন তুমি ভগ্নাংশে রাখবে না। সিক্স ইস টু থ্রি ইস টু, ভেরি গুড হয়েছে। যে আমরা যখনই হচ্ছে এটা সমাধান করতে যাব, আমি আমি প্রথমে একটু দু একজনের জন্য এই বেসিকটা একটু বলে রাখি। যে ধরো এ ডিভাইড বাই এক্স, বি ডিভাইড বাই ওয়াই, সি ডিভাইড বাই জেড, এরকম কিছু একটা যদি আমি পাই, তখন আমি কি বলতে পারবো যে এ অনুপাত বি অনুপাত সি এটা হচ্ছে কার সমান? এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এটার সমান। এখন আসো যে যখন হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলে, স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি ছিল? যে কর্ণ বরাবর যতগুলো উপাদান আছে, যতগুলো ভুক্তি আছে, সেই ভুক্তির মান কি সমান। তার মানে এখান থেকে আমরা কি পাবো? x ইকুয়াল টু 2y, এটা ইকুয়াল টু 3z। এখন আমি অনুপাত বের করতে যাচ্ছি, তাহলে y এর সাথে সহগ আকারে কিছু রাখবো না, তাহলে প্রত্যেকটাকে ভাগ যাবে কি দিয়ে? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে ভাগ করলে এখানে কি আসবে? x/6, y/3, z/2। তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে? 6:3:2। এটা কি বুঝতে পারছি সবাই? বুঝি না এরকম কেউ আছে? তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স দেখলাম, স্কেলার ম্যাট্রিক্স দেখলাম, অভেদক ম্যাট্রিক্স দেখলাম। এখন আরো কিছু কোশ্চেন আমরা দেখি। যে কোন কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো যদি সমান হয় তাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তি কারা হইতে পারে? শুধু কর্ণ বরাবর হইতে পারে। কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি সমান হয় সেটাকে আমরা কি বলি? স্কেলার ম্যাট্রিক্স বলি। এটা হচ্ছে তার অ্যান্সার। তারপরে প্রশ্নে আসি। দেখো বলতেছে যে এই ম্যাট্রিক্সটা কেমন ধরনের ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স? তার মাত্রা সমান, মানে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, সত্য। এই ম্যাট্রিক্সটা কি অভেদক ম্যাট্রিক্স? অভেদক হইতে হলে কি হওয়া লাগে? 1 হওয়া লাগে, তার মানে এটা অভেদক না। এই ম্যাট্রিক্সটা কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 এবং 3। আচ্ছা তারপরে আসে হচ্ছে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে এরকম না যে এইখানে এটা এমন কম, এটা এমন বেশি, এমন ধরনের এরকম কিছু হবে, ব্যাপারটা এরকম না। নাম শুনে এরকম মনে হইতে পারে। ত্রিভুজাকার ম্যাট্রিক্সও একটা বর্গ ম্যাট্রিক্স হবে। কন্ডিশনটা কি? এইটা বোঝার জন্য আমরা দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। একটা হইতে পারে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হইতে পারে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স সেটাতে আমরা চলে আসি। যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর থেকে নিচের উপাদানগুলো হয়ে যায় হচ্ছে শূন্য। যেমন ধরো 2, 3, 5, নিচের যে উপাদানগুলো আছে সেগুলোকে আমি ধরলাম 0, আর উপরে ধরলাম ধরো -2, -5, 6, এরকম কিছু একটা ধরলাম। দেখো তো এটার ভিতরের যে উপাদানগুলো আছে তাদেরকে দিয়ে যদি আমি কোনো একটা শেপ গঠন করি, এই জিনিসটা, এটা একটা ত্রিভুজের মতো না অনেকটা? যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যখন নিচের ভুক্তিগুলা কি থাকবে? শূন্য থাকবে। এখন দেখো তো তোমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো কিনা। মনে আছে নিচের ভুক্তিগুলোর ক্ষেত্রে আই এর মান কেমন হয়? বেশি নাকি কম? যদি ভুলেও যাও একটা লিখবা, যে ধরো আমি ভুলে গেছি, তাহলে আমি এটা তো লিখতে পারবো, এটার মান কত? 3, 3 বড়, আই বড়, যে কি ছোট। তাহলে এখানে কন্ডিশনটা কি হবে? যে যখন এই আই এর মানটা জেড থেকে বড়, তখন ভুক্তিগুলো কেমন আসবে? এ আই যে এটা ইকুয়াল টু কি আসবে? 0।
এটা আমাদের কিসের কন্ডিশন? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কন্ডিশন, যে এ আই জে ইকুয়াল টু 0 আসবে। কখন এ আই জে উপাদানগুলো 0? যখন আই এর মানটা জে এর থেকে বড়। বা এটার বাংলাটা আমরা কি শিখছি, যে যখন কর্ণের নিচের উপাদানগুলো আসবে তার উপাদানগুলোর মান কি আসবে? 0 আসবে। এটা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমাকে বলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হতে পারে? উপরের গুলা 0 হবে। তাহলে কন্ডিশনটা কি আসবে? অবশ্যই 0 হইতে পারে, শুধু যে কোনো একটা না, আরো অনেকগুলো 0 হইতে পারে। যে ধরো ধরো এই যে এটার আমি মুছে দিলাম, এটার মুছে হচ্ছে আমি এটা 0 বানাই দিলাম, এটাও একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝতে পারছি? কন্ডিশনটা শুধুমাত্র এ আই জে এটা ইকুয়াল টু 0 হওয়া লাগবে যখন আই এর মানটা কি জে এর থেকে বড়। মানে কন্ডিশন হচ্ছে শুধুমাত্র এই জায়গার জন্য এইগুলোর মানটা কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। বুঝতে পারছি? তাহলে দুইটাই হইতে পারে, ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার হইতে পারে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ওই যে যেটা বলতেছিলাম, এটার কন্ডিশনটা বলো আমাকে। উদাহরণ তো তোমরা লিখতে পারবা, একটা উদাহরণ দাও তো। সারি বরাবর কয়েকটা উপাদান বলো। বলো, ফার্স্টে আমি লিখলাম 2, তারপরে কি হবে? 0 0। তারপরে ধরো এখানে লিখলাম 3, তারপরে কি লিখতে পারো চাও? 5, তারপরে এখানে 0 হইতেই হবে। তারপরে এখানে যা খুশি হোক, এখানে 0 হোক, এখানে -2 হোক, এখানে -1 হোক। এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা আমাদের কোথাও কোনো ম্যাথের মধ্যে কাজে লাগবে না। এটা জাস্ট হচ্ছে ম্যাথের মধ্যে অ্যাকচুয়ালি কাজে লাগতো যদি আমরা ওই গাউসিয়ান এলিমিনেশন পড়তাম। ওই গাউসিয়ান এলিমিনেশনে দেখো তো, ওই যে লাস্টের দিকে আমি যে কাজটা করছিলাম, দুইটাকে শূন্য বানাই ফেলছিলাম না? তারপরে এখানে একটা উপাদান ছিল, এখানে একটা শূন্য বানাইছিলাম, এখানে দুইটা উপাদান ছিল। তো ওই গাউসিয়ান এলিমিনেশনে হচ্ছে এই ত্রিভুজগুলো কাজে লাগে আর কি, যেটা আমরা শিখবো না, আমরা অন্য সহজ জিনিসপত্র হচ্ছে শিখবো। আচ্ছা, তাহলে নিম্ন ত্রিভুজাকার গেল, এবার আসি হচ্ছে শূন্য। আচ্ছা ঠিক আছে, আমি খুবই দুঃখিত। তোমরা তাহলে হচ্ছে এসএসসির আগে ওয়ান শট ক্লাস দেখে গেছো না? কত ঘন্টা ক্লাস দেখছো? সর্বোচ্চ সর্বোচ্চ কত ঘন্টা ক্লাস দেখছো? তুমি পারমুটেশন কম্বিনেশনের ক্লাসে দেখে ফেলছো? ম্যাট্রিক্সের ক্লাস দেখছো কয়জন এখান থেকে? কেউই দেখো নাই? এই যে একজন দেখছে। আরে বাকিরা হাত তুলো, যে কয়জন দেখছো। হ্যাঁ, রিসার্চ ভাইয়ের ক্লাস দেখতে হবে। এই যে তাহলে তারপরে আমরা আসা হচ্ছে শূন্য ম্যাট্রিক্সে। শূন্য ম্যাট্রিক্সের নাম শুনে অনেকটা আইডিয়া করতে পারো, তাই না? সবগুলো উপাদান হচ্ছে শূন্য থাকবে। তাহলে শূন্য ম্যাট্রিক্সে জাস্ট কি হইতে পারে, সেটা যে ম্যাট্রিক্সই হোক না কেন তার সবগুলো উপাদান কি আসবে? 0 আসবে। এটা যে কোনো আকারের ম্যাট্রিক্স হতে পারে, এখানে তেমন কোনো কন্ডিশন নেই। এবার আসি হচ্ছে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা ম্যাথের মধ্যে অনেক ইউজ করব, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, বা এটাকে আমরা বলি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা। কোনো একটা ম্যাট্রিক্স যদি আমি ধরে নিই, ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম একটা ম্যাট্রিক্স, এ এটা ইকুয়াল টু হচ্ছে 2 3 4 5 6 7, এরকম কোন একটা ম্যাট্রিক্স ধরো। এখন আমাকে যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলে, আমি কি করব? এইখানের কলাম বরাবর যে সকল উপাদানগুলো আছে তাদেরকে আমি সারি বরাবর পাঠাবো। তখন অটোমেটিকলি সারি বরাবর উপাদানগুলো কি কোথায় চলে আসবে? কলামে চলে আসে। আমরা একটা করে দেখি, যে হ্যাঁ আমরা বললেই বুঝবা যে এটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? এটার কলাম বরাবর যে সকল উপাদানগুলো আছে তাদেরকে হচ্ছে এটা সারি বরাবর লিখবা। তাহলে সারি বরাবর এখানে কি আসবে? 2 4 6। পরের কলামে কি আছে? 3 5 7, এটাও সারি বরাবর বসবে 3 5 7। তাহলে এইরকম কলামকে সারিতে এবং সারিকে কলামে ট্রান্সফার করলে আমরা কি পেয়ে যাব?
ওই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবো। বুঝাইতে পারছি? আরেকটা ধরো আমি যদি হচ্ছে উদাহরণ দিই যে বি কোনো একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 4 5 4 -2 6 7 1, তাহলে বলো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? আগে আমাকে সারিটা বলো, সারিতে কি বসাবো? সারিতে বসাবো হচ্ছে 5 6, তারপরে সারিতে 4 7, তারপরে সারিতে -2 1। এটাই কি এই বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে আমি এই বি তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট টি লিখলাম। এটা ছাড়া হচ্ছে যে আমি বি বার বা হচ্ছে যে এই ছোট হাতের টি এটা দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি। ঠিক আছে? সাধারণত বইতে যেটা দেখবা সেটা হচ্ছে যে এরকম এই উপরে বড় হাতের সুপারস্ক্রিপ্ট টি এটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। ঠিক আছে? এখন এটাতে আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে। এটা উঠানো হইলে আমাকে বলবা, আস্তে দিয়েই উঠাবো, পরে বলবা আবার ওয়ান শট ক্লাস। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করো যে এ ম্যাট্রিক্স যেটা, এই কথা বললো না, এ ম্যাট্রিক্সটা যেটা এটার মাত্রাটা কত ছিল? 3/2। এ ম্যাট্রিক্সের মাত্রা সারি কয়টা? 3টা, আর কলাম হচ্ছে 2টা। যখন আমি এটা ট্রান্সপোজ করলাম ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত হয়ে গেছে? 2/3 হয়ে গেছে। তাহলে যখন কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব খুব স্বাভাবিকভাবেই সারিটা কলামে চলে যাবে, কলামটা সারিতে চলে যাবে, মাত্রাটাও কি হবে? উল্টে যাবে। যেমন এটাতে এটা ছিল হচ্ছে 2/3, ট্রান্সপোজ করে আমরা কি পাইছি? 3/2 এরকম। আমি এখানে আরো কিছু জিনিসপত্র একটু দেখাই দিই যে আমি এখন একটা বর্গ ম্যাট্রিক্সের কথা চিন্তা করি। এটা বুঝতে পারলে এর পরের সংখ্যাগুলো তোমরা ভালো বুঝতে পারবে। যে ধরো বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4 5 6, এটা এইভাবে না লিখে স্বাভাবিকভাবে লিখি। ধরো এরকম কোন একটা ম্যাট্রিক্সের কথা বলো, এটার যদি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি তাহলে কি আসবে? এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার যদি আমি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে কি আসবে? 2 6 1, তারপরে 3 7 5, তারপরে 4 8 9, এরকম আসবে। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এটার কর্ণতে কি কি উপাদান ছিল? 2 7 9 ছিল। এটার কর্ণতেও কি উপাদান আছে? 2 7 9 আছে। তাহলে যখন আমি কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব তার কর্ণ, মুখ্য কর্ণটা সেটা কি হবে না? চেঞ্জ হবে, মানে সেটা হচ্ছে সরি চেঞ্জ হবে না বা হচ্ছে সেম থাকবে। বুঝাইতে পারছি? তাহলে ধরো আমি তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, আমি বলে দিলাম এটা এ ম্যাট্রিক্স, কিছু একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, বর্গ ম্যাট্রিক্স একটা। সেখান থেকে আমি বললাম এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস বের করো। তাহলে তুমি কি এটাকে ট্রান্সপোজ করে তারপরে ট্রেস বের করবা, নাকি ডিরেক্ট ট্রেস বের করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো? বুঝাইতে পারছি? তাহলে কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস এটা সবসময় কি আসবে? সেম আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে আরো কিছু জিনিসপত্র আমরা একটু দেখব। কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা, এটা মানে হচ্ছে কর্ণের সাপেক্ষে তাকে মিরর করে দেয়া বা কর্ণের সাপেক্ষে তাকে উল্টায় দেয়া। ধরো এই কর্ণটার এই পাশে আছে হচ্ছে 3, উপরের দিকে 3, নিচের দিকে কত আছে? 6। এখানে যখন আসছে তখন কি উল্টে গেছে, উপরের দিকে হয়ে গেছে 6 আর নিচের দিকে কি আসছে? 3 আসছে। এই যে 7, এই 7-এর উপরের দিকে আছে কত? 4, নিচে কত আছে? 1। যখন তাকে ট্রান্সপোজ করছে তখন কি হয়েছে? 7-এর উপরে হয়েছে 1 আর নিচে হয়েছে কি? 4।
এরকম এইভাবে 9 এর এই যে উপরের দিকে এদিকে আছে 8, ডান বাম দিকে আছে কি 5, আর ওইখানে গিয়ে কি হয়েছে, এটা হচ্ছে উল্টে গেছে। বুঝতে পারছি? তাহলে কোনো একটা ট্রান্সপোজ বর্গ ম্যাট্রিক্সকে আমি যখন ট্রান্সপোজ করব, প্রথমত তাদের কর্ণগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হয় কোন জায়গাতে? এই যে এই জায়গাগুলোতে হচ্ছে চেঞ্জ হয়। বুঝতে পারছি যে কর্ণের সাপেক্ষে এগুলো জাস্ট হচ্ছে উল্টা যায়। এটাকে আমরা আরেকটু কমপ্লিকেটেড ভাবে দেখি, কমপ্লিকেটেড না মানে আরেকটু ম্যাথমেটিক্যাল টার্মে হচ্ছে দেখি। আরে ইয়েটা আসে না কেন? আচ্ছা, এইখানে আমি যদি ওই উপাদানগুলো লিখে যদি ট্রান্সপোজ করতাম, ওই ভুক্তিগুলোর মান লিখে, যে এটা হচ্ছে A11, এটা A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটার ধরো আমি ট্রান্সপোজ বের করি, তাহলে এটার ট্রান্সপোজে কি আসবে? আমি এই এই উপাদানগুলো যে আছে তাই রাখবো। তাহলে এখানে A11, A21, A31 এগুলো বসবে সারিতে। তাহলে এখানে আসবে A11, 21, 31। তারপরে কি আসবে? A12, 22, 32। তারপরে কি আসবে? A13, A23, A33। তাহলে এবার আমাকে বলো যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কখন চেঞ্জ হয় না? যখন I আর J সমান থাকে, তখন কি হবে না? তারা চেঞ্জ হবে না। এই যে কর্ণ বরাবর A11, A12, A33, তারা কি চেঞ্জ হয়েছে ট্রান্সপোজ করার পরে? A11 যা আছে তাই থেকে গেছে, A22 যা আছে তাই থেকে গেছে, A33 যা আছে তাই থেকে গেছে। তাহলে কোন উপাদানগুলো চেঞ্জ হয় না? যে উপাদানে I আর J তারা হচ্ছে সমান থাকে। বুঝাইতে পারছি? চেঞ্জ হয় কারা? যেখানে I আর J সমান থাকে না। এখানেই শেষ না, আমরা আরেকটা জিনিস দেখব। এই যে ইন্টারচেঞ্জ যে করে, আমরা যে একটু আগে দেখে আসলাম যে 3 6 এর জায়গায় যায়, 6 3 এর জায়গায় যায়, এটা আমরা একটু এটা দিয়ে দেখি। যে দেখো এখানে A21 এটা কোথায় চলে যায়? A112 এর জায়গায় চলে যায়। আর A12 এটা কোথায় চলে আসে? A21 এর জায়গায় চলে আসে। A13 এটা কার জায়গায় চলে আসে? A31 এর জায়গায় আসে। A23 এটা কার জায়গায় আসে? A32 এর জায়গায় আসে। এটা কি তোমরা বুঝতে পারতেছো? যে আমি এখন কি বুঝতে পারবো যে A12 এটা কার জায়গায় যাবে? A21 এর জায়গায় যাবে। আর A21 কার জায়গায় আসবে? A12 এর জায়গায় আসবে। A13 এটা কার জায়গায় যাবে? 31 এর জায়গায় যাবে। আর A31 13 এর জায়গায় আসবে। তারপরে হচ্ছে আরেকটা কি ছিল? A23 এটা হচ্ছে A32 এর জায়গায় যাবে। আর 32টা কোথায় আসবে? 23 এর জায়গায়। এটা আমি একইভাবে এতগুলা লাইন না লিখে এইভাবে লিখতে পারি যে AI যে এটা কার জায়গায় যাবে? AJI এর জায়গায় যাবে। এই কন্ডিশনটা এটা সবাই বুঝতে পারছি কিনা বলো? এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স খুব ভালো বুঝতে পারবো, যেটা থেকে খুব বেশি এমসিকিউ আসে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে এই এত বকবক করে আমরা একটা ছোট্ট একটা জিনিস শিখছি। ছোট্ট জিনিসে আমরা বকবক অনেক করছি, বাট জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। একটা ম্যাট্রিক্স ছিল, সারিকে কলামে নিয়ে গেছি, কলামকে কোথায় নিয়ে আসছি? সারিতে নিয়ে আসছি। ওইটার কিছু ইনসাইড আমরা দেখছি যে ভিতরে কি কি হইতে পারে। কর্ণগুলা চেঞ্জ হয় না, আর হচ্ছে অন্য উপাদানগুলা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ও কিভাবে? 12 এর জায়গায় 21 যায়, 31 এর জায়গায় 13 আসে, এরকম করে হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার এবার আমরা আসবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সে। প্রতিসম ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স কখনো প্রতিসম ম্যাট্রিক্স হয় না। যখনই প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের কথা বলবো তখনই দুইটা ম্যাট্রিক্সের কথা আসবে। যে দুইটা ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স না, সরি আমি ভুল বলছি। এটা যে কোন একটা ম্যাট্রিক্স এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা সেটা হচ্ছে আমি কিভাবে দেখতে পারি। যে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম A, আমি প্রথমে ম্যাট্রিক্সটা লিখে দেখাই এটা প্রতিসম ম্যাট্রিক্স, তারপরে তোমাদেরকে শিখাবো যে কিভাবে প্রতিসম ম্যাট্রিক্স লিখতে হয়। ধরো এরকম আমি কোন একটা ম্যাট্রিক্স নিলাম। প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো।
মানে হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটা সিমেট্রিক, কর্ণের সাপেক্ষে এটাকে চেঞ্জ করলে কি হয়, এটা আগের মতোই দেখতে হয়। দেখো তো এটা ট্রান্সপোজ করলে কি আসে, এটার যে কলাম আছে কলামে কে কে আছে 150, এটাকে সারি বরাবর লিখো 150। এটার এই কলামে কি আছে 5 2 -2, এটাকে সারি বরাবর লিখো 5 2 -2। এখানে কি আছে 0 -2 3, এটাকে সারি বরাবর লিখো 0 -2 3। দেখো তো এই ম্যাট্রিক্সটা আর আগের ম্যাট্রিক্সটা, এই দুইটা ম্যাট্রিক্সই সমান না, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসি যে একটু আগে আমরা ওই যে হাবি জাবি কিছু জিনিসপত্র দেখে আসছিলাম, এখানে আমরা ওই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করি। যে যখন আমি এটাকে ট্রান্সপোজ করতেছি, আমি জানি যে এটা কি হয়, এই কর্ণটার সাপেক্ষে উল্টা যায়, তাই না? এই উপাদানটা এই উপাদানে চলে আসে, এই উপাদানটা এই উপাদানে চলে আসে, এই উপাদানটা এই উপাদানে চলে আসে, তাই না? এ আই জে কার জায়গায় চলে আসে, এ জে এর জায়গায় চলে আসে। তাহলে কখন এগুলা চেঞ্জ, মানে জায়গা চেঞ্জ করার পরেও ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে না? যখন দুইজনের মান সমান হবে। তাহলে যখনই আমি এ আই জে আর এ জে আই এই দুইটা জিনিস সমান পাবো, তখনই আমি কি বলতে পারবো যে এটাকে ট্রান্সপোজ করলেও আগের ম্যাট্রিক্সটা আমরা পাইতে পারবো। বুঝতে পারছি? এই যে দেখো এখানে A12 এটার মান কত 5, A21 এর মান কত 5, হইছে এ আই জে আর এ জে আই সমান। A13 এটার মান কত 0, A31 এর মান কত 0, তাহলে হইছে এর দুটো সমান। তাহলে এবার আসি যে আমরা তাহলে লিখবো কিভাবে। আরেকটা জিনিস, কর্ণগুলোর ক্ষেত্রেও তো লেখা লাগবে। কর্ণগুলোর ক্ষেত্রে দেখো এমনি সমান চলে আসে, কর্ণগুলোতে আই আর জে এর মান সমান না, তাহলে আই আই এটার যখন আমি উল্টাবো এটা তো আই আই হবে, তাহলে কর্ণের মান আমি যাই লিখি না কেন এটা সবসময় কি আসবে, সমানই আসবে। প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে লিখতে পারি সেটাতে, প্রতিসম ম্যাট্রিক্স লেখার সময় প্রথমে যেটা করবা সেটা হচ্ছে কর্ণ বরাবর ম্যাট্রিক্স লিখে ফেলবা। ও আরেকটা জিনিস, প্রতিসম ম্যাট্রিক্স হইতে হলে বর্গ ম্যাট্রিক্স হওয়ার প্রয়োজন আছে, আছে নাকি নাই? কেন আছে? কারণ হচ্ছে যে তখন তো মাত্রাটাই পরিবর্তন হয়ে যাবে, আমি আগের ম্যাট্রিক্স কোত্থেকে পাবো যদি এটা আয়তাকার ম্যাট্রিক্স হয়। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হওয়াই লাগবে, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স লিখবে, তার কর্ণ থাকবে। কর্ণগুলো কি কি হইতে পারে, যে কোনো কর্ণ লিখবা, ধরো 2 3 10 আমার ইচ্ছে। তারপরে এখানে যে উপাদানটা লিখবা এখানেও কি লিখবা, সেম উপাদানটা লিখবা। ধরো এখানে লিখতে চাও 7, তাহলে এখানেও আমাদের কি লেখা লাগবে 7 লেখা লাগবে। এইখানে যে উপাদানটা লিখবো এখানে আমি কি করব, সেম উপাদানটা লিখবো। ধরো এখানে লিখতে চাই -2, তাহলে এখানে কি লিখবো -2। এখানে যে লিখবো এখানেও কি তাই লিখবো। ধরো এখানে লিখতে চাই 5, তাহলে এখানেও কি লিখবো 5। এখন তুমি এটাকে ট্রান্সপোজ করে দেখো, আমি আবার কি পাবো, সেম ম্যাট্রিক্সটাই পাবো। বুঝাইতে পারছি? তাহলে আমরা ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মনে রাখবো, প্রথম কন্ডিশনটা হচ্ছে যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, সেটা কি প্রতিসম ম্যাট্রিক্স। আরেকটা জিনিস মনে রাখবো, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে এবং এ জে আই এই উপাদানগুলো কেমন আসে, সমান আসে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বললাম। এবার একটু একটা এমসিকিউ দেখি। বলতেছে হচ্ছে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে বলো নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। আমরা কোথায় কোথায় তাকাবো, সবগুলো ট্রান্সপোজ করে করে দেখবো। প্রথমেই প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ বরাবর, আচ্ছা আমি সলভ করি একটু, যে কর্ণ বরাবর তাদেরকে ফিক্সড রাখবো। কর্ণ বরাবর কি কি আছে এগুলো আমার মাথা ব্যথা নাই, এখানে যে কেউ থাকতে পারে। প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা আছে হচ্ছে কি বাকিগুলা নিয়ে। এখানে বি আর মাইনাস বি আছে, দুইটা কি সমান হয়েছে, তাহলে এটা বাদ। এখানে 0 আর মাইনাস বি হয়েছে, এই দুইটা কি সমান হয়েছে, এটাও বাদ। 0 আর মাইনাস বি এই দুইটা সমান হয়েছে, এটাও বাদ। এইখানে 0 আর 0, তার মানে এটাই কি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পারবো না। দেখো এই কোশ্চেনগুলো কোথায় আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। তো আমরা আমরা কি করতে পারবো, আমরা যদি এইগুলা জানি, আমরা যে কোনো ভার্সিটির কোশ্চেন হচ্ছে সলভ করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা এইটুকু জেনে সব ভার্সিটির কোশ্চেন সলভ করতে পারবো না, জাস্ট দেখালাম যে এখান থেকেও কি হয় ভার্সিটিতে হচ্ছে কোশ্চেন আসে। তারপরে আমরা আসি যে বি প্রতিসম ম্যাট্রিক্সে, বা এটার আরেকটা নাম হচ্ছে
বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বা এটাকে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্সও বলা হয়। বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি? এটার কন্ডিশনটা খুবই সিম্পল। আমার মনে হয় আজকে তোমাদেরকে এটা দেখেই ছুটি দেওয়া উচিত, এটা দেখেই ছুটি দিয়ে দেবে। যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সটার ঋণাত্মক ম্যাট্রিক্স পাই, তাহলে সেটা হবে হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। আবারও আমি আগে একটা ম্যাট্রিক্স লিখি, তারপরে তোমাদেরকে শিখাবো কিভাবে ম্যাট্রিক্সগুলো লিখতে হয়। এটা আবার এখানে চলে আসলো, এগুলো ধরে না কেন? আচ্ছা দেখো, এই ম্যাট্রিক্সটার আমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি তাহলে কি পাওয়া যাবে? তোমরা অনেকেই কথা বলতেছো, এই ম্যাট্রিক্সটার যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি তাহলে কি পাওয়া যাবে? এই বরাবর আছে হচ্ছে 0 5 - 6, তাহলে এখানে আসবে 0 5 - 6, তারপরে -5 0 -2, -5 0 -2, তারপরে 6 2 0 6 2 0। এবার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে বাইরে নিয়ে আসো তো। ম্যাট্রিক্সে যখনই আমরা কমন নিব আমরা সবগুলো উপাদান থেকে কমন নিয়ে বাইরে আনবো, ঠিক আছে? আমরা স্কেলার গুলো নিয়ে এটা আরো ভালো করে বলবো। জাস্ট এইটুকু মনে রাখো, ম্যাট্রিক্সে কোনো কিছু গুণ দেয়া বা হচ্ছে কমন নেওয়া সবগুলা কি করা লাগবে? প্রত্যেকটা উপাদানের সাথে করা লাগবে। তাহলে মাইনাস যদি আমি কমন নিই, 0 তো 0ই থাকবে, এটা কি হয়ে যাবে? তারপর এটা কি হবে? 6, তারপরে 5 0 2, তারপর এটা -6 -2 0, এরকম কিছু একটা আছে। এই যে এই ম্যাট্রিক্সটা, এই যে এই ম্যাট্রিক্সটা, এটাই আমাদের এই ম্যাট্রিক্সটা না? তার আগে কি আছে? মাইনাস আছে। তাহলে এ কে ট্রান্সপোজ করে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা কার সমান? মাইনাস এর সমান। এটা কি বুঝতে পারছি সবাই? যে আমি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, তখন আমি কি দেখলাম? আমি কোন ম্যাট্রিক্সটা পাইলাম? আলটিমেটলি মাইনাস এ ম্যাট্রিক্সটা পাইলাম। তাহলে এইটাকে আমরা কি বলবো? বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এখন আসো যে আমরা হচ্ছে এটা লিখবো কিভাবে। দেখো, বক্র প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য হচ্ছে কি হওয়া লাগবে? যে যেখানে -5 আছে এটা এখানে তো চলে আসবেই, কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যে যেখানে এটা আছে এটা এখানে তো চলে আসবেই, কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যেটা এখানে আছে সেটা তো এখানে চলে আসবে, কিন্তু চিহ্নটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যখন আমি -5 দিব, এদিকে কি হওয়া উচিত? +5 হওয়া উচিত। আচ্ছা দেখো, আমি শেষ করে দিচ্ছি, এটা দিয়ে শেষ করে দেব। যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই উপাদানগুলো যে ইন্টারচেঞ্জ হবে ট্রান্সপোজ করার পরে, এটা আমি জানি। তাহলে এদিকে নেগেটিভ রাখলে এদিকে আমি কি রাখবো? পজিটিভ। এদিকে পজিটিভ রাখলে এদিকে আমি কি রাখবো? নেগেটিভ। এদিকে পজিটিভ রাখলে এদিকে কি করব? নেগেটিভ রাখবো। এরকম করে হচ্ছে দিব। অর্থাৎ এটার ক্ষেত্রে কন্ডিশনটা যেটা হবে সেটা হবে এ আই জে, এটা ইকুয়াল টু কি হওয়া উচিত? মাইনাস এ জে আই। যে এ আই জে এবং এ জে আই তাদের মান তো সমান আসবে, কিন্তু সামনে কি হবে? মাইনাস হবে। বুঝতে পারছি? এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এটা তুমি A11 A12 A33 এদের জন্য লিখো তো একটু। এইটা এখানে বসাও। আরে যখন আমি আনতে চাই তখন আসে না। A11 এর জন্য ধরো লিখি, আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে এটা ইকুয়াল টু কি পাওয়া উচিত? -A11 পাওয়া উচিত না? এটা কি কখনো পাওয়া পসিবল? একটা সংখ্যা নিজে তার ঋণাত্মক সংখ্যা হইতে পারে? একটা সংখ্যা নিজে কি তার ঋণাত্মকের সমান হইতে পারে? হইতে পারে একটা কন্ডিশনে, যদি সেই সংখ্যাটা কি হয়? 0 হয়। 0 তো 0ই থাকে, -0 এর মান কত?
0। তাহলে তখন এটাকে নেগেটিভ করলে আমি কি পাবো? ওই আগের সংখ্যাটাই পাবো। বুঝাইতে পারছি? তাহলে এইরকম ঝামেলাগুলা কার কার জন্য আসবে? A11 এর জন্য আসবে, A12 এর জন্য আসবে, A33 এর জন্য আসবে। তাহলে যেখানে যেখানে এইরকম ঝামেলাগুলো আসবে ওইখানে উপাদানগুলোকে আমি কি বসাবো? 0 বসাই দেব। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের এই কর্ণের উপাদানগুলো কি থাকে? 0 থাকে। প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো কি ছিল? যে কোনো মান ছিল। যে কোনো মান বসাইলে প্রতিসম ম্যাট্রিক্সে কি হয়ে যেত? সেটা মানে প্রতিসম, বাকিগুলো কন্ডিশন ঠিক থাকলে সেটা আমরা লিখতে পারতাম। কিন্তু বক্র প্রতিসম ম্যাট্রিক্সে কন্ডিশন কি? কর্ণের যে এতগুলো উপাদান আছে তাদেরকে কি হওয়া লাগবে? 0 হতেই হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আর আরেকটা কন্ডিশন তো এটা দেখলাই যে এ আই জে এটা কিন্তু কি হবে? এ জি আই হবে। তো তোমরা যখন একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ লিখতে যাবা তখন কি করবা? কর্ণ বরাবর প্রথমে কি করব? 0 বসাই দেব। এখানে যদি -2 বসাই তাহলে এখানে কি বসাবো? +2। এখানে 3 বসালে এখানে কি বসাবো? এখানে 10 বসালে এখানে কি বসাবো? -10। এখন এটাকে ট্রান্সপোজ করলে আমি কি পাবো? এটার ঋণাত্মক ম্যাট্রিক্সটা পাবো। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা দেখি যে নিচের কোনটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এখানেও এমসিকিউ যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের একটু চোখ কান খোলা রাখা লাগবে। যে দেখো এখানে যত তাড়াতাড়ি এলিমিনেট করতে পারবো তত আমাদের জন্য ভালো। এটা কি কখনো হইতে পারবে? প্রথমে এই যে এই বান্দা ঝামেলা বাগাই দিস, এটা বাদ। তারপরে এই তিনটার যে কোনো একটা হইতে পারে। এখন আমরা একটু কন্ডিশনগুলো দেখি। -2 3 ঠিক আছে, এখানে 3 আর 3 মিলে নেই, এটা বাদ। এখানে -2 3 ঠিক আছে, -3 3 মিলছে, 4 -4, তার মানে এটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো এটা এই যে -4 4 এটা মিলে না, এই জন্য এটা কি যাবে? বাদ যাবে। তাহলে জাস্ট একটা সিম্পল একটা জিনিস জানার মাধ্যমে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণগুলো 0 থাকে, তারপরে হচ্ছে যে এখানের যে উপাদানগুলো থাকে একটা আর একটা ঋণাত্মক মান হয়, সেটা জানলে আমরা কি করতে পারবো? এটা আনসার করতে পারবো। এটাও কোথায় আসছে? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 20-21 সালে, মানে আমার সময় আসছে। আচ্ছা, তারপরে দেখো এটা একটু দেখি। এটা হচ্ছে চিটাগাং বোর্ডে আসছে যে এই ম্যাট্রিক্সটা এটা যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে সি প্লাস এ এর মান কত? দেখি সি কোথায় কোথায় আছে। সি আছে এইখানে। বলো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণের মান কি হওয়া উচিত? 0 হওয়া উচিত। তাহলে সি এর মান কত? 0। এ কোথায় আছে? এ আছে হচ্ছে এই জায়গায়। এ কার এগেইনস্টে আছে? -6 এর। তাহলে এ এর মান কত হওয়া উচিত? +6 হওয়া উচিত। তাহলে দুইটাকে যোগ করলে কত আসবে? 6 আসবে। তাহলে সি প্লাস এ এটা ইকুয়াল আমরা কি পাবো? 6 পাবো। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা সামনে আর আগাবো না, জটিল ম্যাট্রিক্স থেকে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে শুরু করব।